সেভেন সিস্টার্স দখল করবে বাংলাদেশ। বাংলাদেশকে আরো 14 বার জন্মাতে হবে। ভয়ঙ্কর হুঁশিয়ারি দিচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী এই হুঁশিয়ারির পাশাপাশি আমরা জানি সবাই কম বেশি যে বাংলাদেশ বা পদ্মাপাড়ার দেশ প্রায় এই সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দিয়ে থাকে। সেটা হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিককালে যে হুমকি, বা বলা ভালো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসেরও হুমকি। এই হুমকিগুলো বারবার করে একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে সেভেন সিস্টার্সকে কেন টার্গেট করছে বাংলাদেশ। বাংলাদেশ জুড়ে শুরু হচ্ছে সাম্প্রদায়িক তাণ্ডব, বলা ভালো সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার। ভারত কিন্তু পরমাণু শক্তিধর দেশ। বাংলাদেশ যদি লাগতে আসে তার পরিণাম যে খুব ভালো নয় সেইটা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদীও। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক কোন কোন ধাপে কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন করছে, কি ষড়যন্ত্র তারা চালাচ্ছে, এগুলো নিয়ে আমি একাধিক আলোচনা করেছি। কিন্তু এই আলোচনায় আজ আমি দেখাতে চাইবো যে গোটা বাংলাদেশ জুড়ে কেন সেভেন সিস্টার্সকে নিয়ে তাদের মাথা ব্যথা। এই দীর্ঘ 22 কিলোমিটার যে শিলিগুড়ি করিডর, সেই করিডর জুড়ে বাংলাদেশের একটা স্বপ্ন ইতিমধ্যে তারা দেখতে শুরু করেছে যে সেভেন সিস্টার্স তাদের ম্যাপে আওতাধীন হবে বা তাদের ম্যাপে প্রবেশ করবে। এটা তাদের ভাবতে একটু বিন্দুমাত্র ভয় বা লজ্জা করে কিনা আমার জানা নেই, কিন্তু এইখানেই আমার প্রশ্ন যে সেভেন সিস্টার্সকে তারা এই চিকেন স্নেক থেকে আলাদা করে দিয়ে বা চিকেন স্নেকের কোনো ক্ষতি করে তারা সেভেন সিস্টার্সকে নিয়ে যাবে, এটা কি ভারত বসে বসে দেখবে বলে তারা মনে করে? যদি এ প্রসঙ্গে আমি একটু বলে রাখতে চাইবো, হাসনাত আবদুল্লাহ প্রাথমিকভাবে একটা মন্তব্য করেছেন। সাম্প্রতিককালের তার যে মন্তব্য, তিনি পরিষ্কার করে বলছেন আওয়ামী লীগকে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে এই ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে। বাংলাদেশের এই যে মন্তব্য যে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে, তাদের অভিভাবক আমরা, এই মন্তব্য আমরা একাধিকভাবে শুনেছি এবং রাষ্ট্রপ্রধান অর্থাৎ ইউনূসের মুখেও কিন্তু এই বক্তব্য শোনা গিয়েছে। ঠিক সেই জায়গায় আমরা অর্থাৎ ভারতের তরফ থেকে কিন্তু চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডরকে কিন্তু একেবারে স্ট্রিক্ট অ্যাকশন বা স্ট্রিক্ট আওতাধীন বা যদি বলা ভালো একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। সেইখানে আমরা যদি দেখি রাফাল থেকে শুরু করে অন্যান্য স্কোয়াড্রন রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। S-400 মতন একেবারে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স থেকে শুরু করে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাও কিন্তু বাংলাদেশের এই বর্ডারে রয়েছে, অর্থাৎ শিলিগুড়ির এই চিকেন স্নেক করিডরে রয়েছে। কিন্তু প্রাথমিকভাবে এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণ বাংলাদেশ জুড়ে যে এই নির্বাচন আসার আগে এই রবটা উঠছে যে এই শেখ হাসিনা পতনের পর থেকে ভারত বিরোধী কার্যকলাপ এবং ভারত বিরোধী হতে যে বাংলাদেশকে উস্কানি দেওয়া হচ্ছে, তার পিছনে পাকিস্তান রয়েছে আমরা জানি। এবং পাকিস্তান ঘুরপথে সেনা পাঠাচ্ছে বা জঙ্গি পাঠাচ্ছে সেই চিত্র তুলে ধরেছি। তার পাশাপাশি এই যে হাফিজ সাইদ, তিনি যে গোটা বাংলাদেশ জুড়ে আসছেন বা বাংলাদেশ জুড়ে তার যে লস্করি তৈবার যে একেবারে জঙ্গি ঘাঁটিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে বলেছি। কিন্তু প্রাথমিকভাবে পরিষ্কার যে চিত্রটা যদি দেখা যায় তাহলে দেখতে পাবো বাংলাদেশে কিন্তু এইখানেই ক্ষান্ত নয়। বাংলাদেশে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটেছে যে হিন্দুদের উপর যে অত্যাচার, একেবারে তথ্য দিয়ে বলতে চাইবো যে 15 বছরের যে কম তাদের ধর্ষণের সংখ্যা বেড়েছে বাংলাদেশে, হিন্দুদের উপর বাড়ি ভাঙচুরের ঘটনা বেড়েছে, হিন্দুদের উপর অত্যাচারের যে ঘটনাগুলো বারবার করে সামনে আসছে সেই ঘটনায় আমি একটু বলতে চাইবো। গতকাল লালমনিরহাটে কালীগঞ্জ থানারিল গোরল ইউনিয়নের গান্ডারপাড়া অবস্থিত সর্বজনীন কালী মন্দিরে আনুমানিক সকাল 9টায় দুর্বৃত্তরা কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে এবং এই কালী মন্দির যে ভাঙচুর, সেই ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। বাংলাদেশ জুড়ে কীভাবে দুর্গাপুজো ব্যান করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, সরস্বতী পুজোয় একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার পাশাপাশি আমরা দেখেছি কালী মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির ভাঙচুরের চিত্র। ঠিক এই মুহূর্তে কালী মন্দির ভাঙচুরের চিত্রে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কোথায় সংখ্যালঘু নিরাপত্তা? যদিও আমি একটু বলে রাখতে চাইবো যে হিউম্যান রাইটস কাউন্সিল থেকে বা বলা ভালো ইউনাইটেড নেশনের তরফ থেকে কিন্তু বাংলাদেশের যে এই সংখ্যালঘু নিরাপত্তার দিক থেকে বাংলাদেশকে যে একেবারে রেড ফ্ল্যাগ করে দিয়েছে তারা, সেই চিত্রও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম বা করেছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ যে কোনোভাবে শুধরাচ্ছে না, এটা কিন্তু বারবার করে স্পষ্ট হচ্ছে। ঠিক সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে ভারতের রাজনাথ সিং বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বা বলা ভালো স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রধানমন্ত্রী, তারা কিন্তু একটা হুঁশিয়ারি বারবার করে দিচ্ছেন যে ভারতের সঙ্গে যদি কোনো শত্রুতা কেউ করতে আসে তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। একদিক থেকে আমরা দেখেছি যে গোটা বাংলাদেশ জুড়ে ভারতের পূর্ব দিকে এই বাংলাদেশ অবস্থিত ধরুন যে বিভিন্ন বর্ডার ভারত শেয়ার করছে, সমস্ত জায়গায় কিন্তু একটা ইলিগাল অ্যাক্টিভিটি কিন্তু ইতিমধ্যেই বেড়েছে বা সেই ইলিগাল অ্যাক্টিভিটিকে রুখতেই কিন্তু ভারত সেনাবাহিনীও মজুত করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা অত্যাধিক পরিমাণে। তার পাশাপাশি
মহড়াও কিন্তু চলছে, সেটা আমরা জানি 15 জানুয়ারি অবধি মহড়া চলবে, সেখানে অপারেশন গাজরাজের মতন মহড়াও কিন্তু চালানো হচ্ছে। ফলে বিভিন্ন উন্নত প্রযুক্তির স্কোয়াড্রন, উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক, সেই সমস্ত কিছু কিন্তু সেই গোটা অপারেশন গাজরাজে থাকছে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা জানি আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আওয়ামী লীগ তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের। কিন্তু এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে যে মাথাচাড়ার কারণ, বা আওয়ামী লীগকে কোথাও গিয়ে ভারত প্রবেশ করাতে সাহায্য করবে, ভারত কিন্তু তাদের এন্ট্রি করতে সাহায্য করবে, এই ভয়টাই কি কোথাও পাচ্ছে? এই প্রশ্ন উঠছে। তার কারণ আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হচ্ছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার সাজা দেওয়া হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে, এটা বিচারাধীন প্রক্রিয়া। কিন্তু আওয়ামী লীগকে যদি আশ্রয় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ চুপ করে থাকবে না, বাংলাদেশ সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবে। এই হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য, বা বলা ভালো ইউনুস ঘনিষ্ঠ হাসনাত আবদুল্লাহদের এই মন্তব্য, সেটা যে কোনোভাবে ভারত ভালো চোখে দেখছে না, সেটা স্পষ্ট। তার পাশাপাশি এক্ষেত্রে আমি একটু বলে দিতে চাইবো, বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো বার্তা না এলেও ভারতের অন্যতম রাজ্য আসামের মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছেন, বা হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার করে বলে দিচ্ছেন, নাহলে 14 বার জন্মাতে হবে বাংলাদেশকে যদি ভারতের উপর আক্রমণ করতে হয়। ভারত কিন্তু একটা নিউক্লিয়ার শক্তিধর দেশ, ফলে ভারত পরমাণু শক্তিধর দেশ হওয়ার দরুন ভারত যদি কোনো রকম হামলা করে, ধারে ভারে ভারত কিন্তু বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রয়েছে। পাকিস্তান যদি বাংলাদেশের সাপোর্টেও থাকে, পাকিস্তান কিন্তু প্রাথমিকভাবে বাংলাদেশকে সেই সাপোর্ট করতে পারবে না যেটা ভারত বাংলাদেশকে করেছিল 71-এর সময়। ফলে এটা পরিষ্কার, ভারতের দুই দিকে, এক প্রান্তে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, এই দুই প্রান্ত কিন্তু ভারতের বিরুদ্ধে কাজকর্ম করার একেবারে সুপার অ্যাক্টিভিটি তারা চালিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনও রয়েছে, এবং সেই নির্বাচনে যদি জয়লাভ করতে হয়, জামাত এবং এনসিপিকে একসঙ্গে জোট করে তারা যে লড়াইটা লড়ছে, সেইখানে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে যে লড়াই তারা লড়ছে, ভারত বিরুদ্ধতা দেখাতে হবে, এবং ঠিক সেই ভারত বিরুদ্ধতা দেখিয়ে একটা আই ওয়াশ করে তারা ক্ষমতায় আসতে চাইবে, এবং মৌলবাদের যে আঁকড়া সেটা বাংলাদেশকে বানাতে চাইবে বলেই কিন্তু ইতিমধ্যে মনে করা হচ্ছে। এবং ঠিক সেইখানে একমাত্র বাধা হচ্ছে ভারত। তবে কি সেই ভারতকেই বাধা হওয়ার দরুন ভারতকে চাপে রাখার চেষ্টা বা সেই কৌশল করছে, নাকি অন্য কোনো রকমভাবে ষড়যন্ত্রর একটা চেষ্টা করছে? যদিও এ প্রসঙ্গে আমি একটু বলতে চাইবো যে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কোনোভাবে চুপ না থেকে পরিষ্কার করে বলছেন যে মেঘালয়ের যে করিডরটা রয়েছে, চিকেন স্নেকের মতন দুটো করিডর রয়েছে, সেইটাও কিন্তু ভারত কেড়ে নেবে যদি কোনো রকমভাবে তারা বাড়াবাড়ি করে। চিকেন স্নেক তো যেমন তাদের স্বপ্ন রয়েছে, সেই স্বপ্ন কোনোদিন যেমন সত্যি হবে না, তার পাশাপাশি বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে, সেক্ষেত্রে সেই দুটো যে করিডর রয়েছে মেঘালয়ের আশেপাশে, সেই করিডরও কিন্তু তাদের হাতছাড়া হয়ে যাবে। ফলে এটা পরিষ্কার যে ভারত কিন্তু কোনোভাবে চুপ করে বসে থাকছে না, ভারতের একেবারে পরিষ্কার হুঁশিয়ারি, বা হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি, সেটা আমরা দেখছিলাম। ফলে সব মিলিয়ে দুটো বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, অভ্যন্তরীণ রাজনীতি। দুই, অভ্যন্তরীণ রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের যে জঙ্গিবাদ প্রবেশ করছে, বা যে জঙ্গি কার্যকলাপ শুরু হয়েছে, সেইখানে দাঁড়িয়ে হাফিজ সাইদ সম্প্রতিকালে আসবেন এরকম একটা বিষয় শোনা যাচ্ছে গোয়েন্দাদের তরফ থেকে, যদিও তার সহচর ইফতিজাম জাহির এসেছে। ফলে এই ইফতিজাম জাহির এবং হাফিজ সাইদ মিলে বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা কোলাবোরেশন করে কি কোনো জঙ্গিবাদ ছড়াতে চাইছে এই নর্থ ইস্টে, সেই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। এবং ফলে সব মিলিয়ে ভারতের ডিফেন্স সেক্টর কিন্তু এই সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে পরিষ্কার নিজেদের যে ডিফেন্স, সেটাকে আরও উন্নত, আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এবং এটাও পরিষ্কার যে বাংলাদেশ যদি কোনো রকম ষড়যন্ত্র তারা সীমান্তবর্তী সংলগ্ন এলাকায় করে, বা কোনো রকম জঙ্গিবাদ যদি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ভারতের মধ্যে বা নর্থ ইস্টে, তার একেবারে সম্পূর্ণ পরিণাম বাংলাদেশকে ভুগতে হবে, এবং সেই পরিণাম অত্যন্ত ভয়ানক হবে বলেই বার্তা ভারতের সমস্ত মহলের। সব মিলিয়ে গোটা বাংলাদেশ কোন দিকে গড়াচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনীতি কোন দিকে গড়াচ্ছে, এই দেখতে নজর রাখুন আমাদের এই প্রোগ্রামে এবং সিএন ডিজিটালে।